কোথায় কোথায় আঘাতটা লেগেছে? এই পায়ে এই নখ লেগেছিল আর এই আঁচড় দিয়েছিল এখানে, ওই 2 পা ছিটকিয়ে ওই লেগেছিল একটু। তারপর ওই পরে দেখা যাচ্ছে যত বয়স হয়ে যাচ্ছে তত ওই সাদাই যাচ্ছে। শুধুই আলো ছিল, ও কোনো ভয়ও করিনি, একটা মশাই কামড়ায়নি, কি কর এরকম যেরকম সাধারণ মানুষ যেরকম সেই রকমই ছিল। কাকা ভাইপো জঙ্গলে, হ্যাঁ ঠিকই শুনেছেন, সুন্দরবন জঙ্গলে বাঘের মুখে। আর ভাইপো আপ্রাণ চেষ্টা করেছিল সেই কাকাকে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কি পরিস্থিতি হয়েছিল আমরা সমস্ত বিষয় শুনতে থাকবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন। সুন্দরবনের বাঘ আক্রমণ ঘটনার মধ্যে এটি একটা বিরলতম এবং অন্যতম ভয়ঙ্কর ঘটনা। মানে তখন 11-এ পড়তো আর কি। না 11 না, মাধ্যমিক পরীক্ষা দিল। মাধ্যমিক পরীক্ষার সময়, হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার সময় তখন স্কুলে গিয়েছে এরকম 8টা-9টার সময় খেয়ে গিয়ে স্কুলে যারা ওর বন্ধু বান্ধব ছিল তা ওদেরকে বলে গেছে যে আমার সন্ধ্যের পরে কিন্তু তোরা দেখতে পাবি না, আজকে তোরা তোকে সঙ্গে দেখা করতে এসছি, আমি দেখা করে আমি চলে যাবো। তা কোথায় যাবি? আমি যাব। এইবার অনেক বন্ধু বান্ধব বলেছে তোর বাড়ি যাবো, এই তুই আজকে জানে কিন্তু পা নাড়বি। তার না, আমি থাকবো না কোনো মতেই, আমার আজকে যেতেই হবে। আর ওখান থেকে ওই পাড়া দিয়ে, স্কুলটা হচ্ছে দয়াপুর, ওই পাড়া দিয়ে ওই পণ্যবাড়ি গেছে। পণ্যবাড়ি গিয়ে সন্ধ্যের সময় পণ্যবাড়ি গেছে। পণ্যবাড়ি গেলি আমার ওই এক কাকি বলছে যে এই তুই এত শর্টফট করতে, তোর যেন একটা কিরাম কিরাম লাগতেছে আমার আজকে, বয় কেন ভাই। আমার কাকি ওর খুব ঢঙ্কা টঙ্কা দিয়েছে দিলি, ও বসি ও করেছ কি আর এক শরিকির ওই যে ছোট কাকা জঙ্গল পড়ে গেছে, ওই ছোট কাকা শরিকি গিয়ে ভালো ধারণ তো দা, বিশাল দা, সেই দা আছে খেজুর গাছ আছে কিরাম ধার, সেই দা এখানে ফটফট করে দুটো কম মারল, 2-3টে কম মারল এখানে। ওরা দেখতে পাচ্ছে, ওই বারান্দা যারা বসে আছে তারা দেখেছে যে ও কম মেরেছে, কম মেরে ওই দাটা বারান্দায় ফেলে দে আর ফাঁসে যাচ্ছে। ওই ফেলে দিলে দাটা ফেলে দিয়ে ওর সঙ্গে সঙ্গে গেছে ওই নদী থেকে ঝাঁপ দে, নদী থেকে ঝাঁপ দে। তারপর কোথায় গেছে আর কি, মার জঙ্গলে। কোন জঙ্গলে গেছিল? হ্যাঁ ওই জঙ্গলে গিয়ে ওইখানে মার একটা ঘর আছে, মার থান, ওই থানে গিয়ে বসেছিল রাত্রে। হ্যাঁ, আর এই হাতেতে রক্ত, খুব একটা রক্ত বেরোচ্ছে না, 2-3 ফোঁটা করে রক্ত পড়তে পড়তে ওই নদীর স্তরের থেকে লাফিয়ে ওই পাড়ে উঠেছে। আমাদের নদীটা তো বিশাল গুমর নদী, গোমন নদী। হ্যাঁ আমাদের নদীটার নাম গুমর নদী, বিশাল গৌরের নদী। ওই নদী পেরিয়ে গায়ে জিন্সের জামা প্যান্ট পরা, জিন্সের জামা প্যান্ট পরা, সেই নদী পেরিয়ে ও বলছে যেখানে পা দিয়েছি সেখানে পাথর পড়েছে ওর পায়ে, পাথর ঠেকেছে ওর পায়ে। ওই নদী পেরিয়ে মার থানা আছে আমাদের জঙ্গলে, ওই আমাদের বাড়ির সামনে দিয়ে, ওই সামনে ওই ঘরে ওখানে বসে দিয়েছে। কে যেন বলছে এই তুই জল উঠছে, তুই ওপরের দিকে উপরে একটা গাছ আছে বড় গাছ, ওই গাছের উপরে উঠে গিয়েছে রাত্রে উঠেছে। আর সে কুমকুমে বৃষ্টি ভোররাত্রের দিকে, কি বর্ষা, তোর গায়ে এক ফোঁটা জলও লাগেনি, কি একটা মশাইও কামড় দেয়নি। সেই ভাই পেরিয়ে অনেক দূরে চলে গেছে, এই যে সুন্দর আমাদের ফরেস্ট অফিস পেরিয়ে অনেক দূরে চলে গেছে। গিয়ে কি আবার ভাবলো, সেখান থেকে আবার আসলো। আর আমাদের তো রাত্রে আমাদের খাওয়া ঘুম নেই, আমার তো কান্নাকাটি হচ্ছে, আমি তো অজ্ঞান, আমি তো কিছুই বলতে পারিনি, আমার বাড়ির লোকজন ভর্তি। আর সকাল হয়েছে, রাত্রিতে সবাই বোট নৌকা নিয়ে আর কি সব জায়গায় ঘুরছে, না পেয়ে আবার সকালে সবাই আসলো, আসে ওই নৌকো বোট নিয়ে ফরেস্টারি সংবাদ দিল যে এরকম একটা ছেলে পাওয়া যাচ্ছে না। তখন ওরা নৌকো বোট ফরেস্টার সবাই আর কি দেখছে, পেলো না। তখন আমাদের সব কান্নাকাটি অজ্ঞান অবস্থায় রয়েছে। তাও আমাদের বাড়ির এই গ্রামের লোক সবাই আর কি বলছে যে আমরা তো পেলাম না, বাড়ি যাই, গিয়ে ওদের বলি, বাবা মাকে বলি আমরা তো পেলাম না, তো আর কি করবো, তোমরা আর কান্নাকাটি করে কি করবে বলে ওরা আসছে। এমন সময় ওই ছেলে এরকম ওই হেতালি ঝাড়, বাঘ থাকে তো হেতালি ঝাড়, আমাদের এই পুরানো বাড়ির সামনে বড় হেতালি ঝাড়, ওই তো জাল চারিদিকে জাল দেওয়া আছে, ওই হেতালি ঝাড় এর মধ্যে দাঁড়িয়ে এরকম শীষ দিয়েছে, মানে ছেলেটা যে শীষ দেয়, ওই শীষ দিয়েছে। তারপর একটা ফল ছুঁড়ে ফেলেছে, মাটি কি ফল এরকম ছুঁড়ে ফেলেছে, আর ওদের পাশ দিয়ে
বোট যাচ্ছে আর কি আমাদের এইসব ওর যে দেখার জন্য যে বোটগুলো বোট দিয়েছে নৌকা ওই যাচ্ছে ওদের গায়ে এরকম ছুঁড়ে ফেলেছে ফেলে ওদের সেই জলের ঢেউ নৌকা উঠেছে কি ব্যাপার এটা কিসের জলের ঢেউ আর কি গায়ে জল পড়লো কিসের জল তখন বলছে যে ঠিক মনে ছেলের নাম জ্যোতির্ময় বলে ঠিক ওই জ্যোতির্ময় কি জল কি ফেলে মেরেছে মনে হয় হ্যাঁ এরকম বললো তাহলে দেখি চল তাই জঙ্গলে যাই উঠে দেখি আসছে না এখানে তখন ওরা গিয়ে যে দেখে সেই তখন ও জালের ওই হেতালি ঝাড়ে ও দাঁড়িয়ে ও হাসতেছে স্বাভাবিক অবস্থা তখন এদিক বলে দুই হাতে এখানে তিনটে বলো কাটা দা দিয়ে কাটা এরকম বড় বড় কাটা তখন ওই হাসতেছে বলে তুই বেরিয়ে তুই এখানে হাসতে তোর এই একদিন এক সমান তোর চেষ্টা করা হচ্ছে তুই পাচ্ছি না তুই এখানে দাঁড়িয়ে আসিস কেন ও সে জাল পেরিয়ে হাসতে হাসতে স্বাভাবিক অবস্থায় বেরিয়ে আসলো এসে যেই বেরিয়ে আসলো সেই নৌকায় যেই পা দিল সেই তিনবার গা মানে সমস্ত শরীরটা ঝাঁকে দিয়ে ও নৌকার ডরের মধ্যে পড়ে গিয়ে নৌকা ডরের মধ্যে পড়ে গেল যখন শুয়েছিল ডরের মধ্যে যখন পুড়ে গেছে তখন আর আমাদের ওখানে রেশন দিচ্ছে সরকার বাড়ি ওই মানব সরকার তো লোকজন ভর্তি ও বলছে আমাকে ছুঁয়ো না কেউ স্পর্শ করো না আমাকে ছুঁয়ো না তো ওর কথা কে শোনে ওই নিয়ে ও জেঠি মশাইরা ও ডেকে নিয়ে সেই সকালবেলা রাত সারাদিন তো খায় না আমরা তখন এই বাড়ি তখন কানাটি করছি আর আমার তো অজ্ঞান অবস্থা আমি তো কিছু বলতে পারিনি ঠাকুর ঘরে অজ্ঞান হয়ে গেছে এইভাবে আর ও ডেকে নিয়ে সেই সকালে সেই রাত্রি ভাত খাওয়ালো খাইয়ে ও ঠাকুর ঘরে বসে আসে আর কি বসে থাকলো তারপরে বাড়ি আসলো আমাকে নিয়ে গেল সব ধরে নিয়ে গিয়ে আমি ওই পাড়াটা আর কি ওই গ্রামটা আর কি বললো যে জঙ্গলে গিয়েছে পাওয়া গেছে তুমি অত্যন্ত কান্নাকাটি করে ভগবান তোমার মা বনবি তোমাকে দিয়েছে আমাদের বাড়িতে কিন্তু পুরানো থান আছে মা বনবি মা তোমাকে দিয়েছে ফিরিয়ে তোমার দুঃখেকে ফিরে দিয়েছে তা আমি ওই গ্রাম ঘুরে আর কি পয়সা দিয়ে সেই পয়সায় বাতাসে কিনে ওখানে মায়ের খানে ভোগ দিয়ে ছেলেকে বাড়ি নিয়ে আসলাম সেইখান থেকে মাসখানি ভালো ছিল তারপর থেকে ছেলে হঠাৎ মাত্র কি হয়ে গেল তার ডাক্তার দেখালাম বারাইপুরে ডাক্তার দেখালাম দেখি অনেক কিছু পরীক্ষা টরীক্ষা নিরীক্ষা সব কিছু করা হলো বললাম ব্রেনের কোনো ডিফেক্ট হয়নি তো একটু ওই না হলে দোষ হয়ে গেছে ওই এখন চেন্নাই ওইখানে থাকে ওইখানে বাড়ি এসছে এখন ওইখানে চিকিৎসাপত্র আচ্ছা তাহলে এরকম ঘটনা তাই তো তাহলে ওই জঙ্গল কি খোলা ছিল না তখন নেট দেওয়া ছিল না জাল দেওয়া ছিল তখন জাল দেওয়া ছিল জাল পার হয়ে ভিতরে ঢুকেছে সাঁতরে গেছিল আর ও যে মা থানটায় ছিল সেখানে শুধু ওই বাঘের মানুষের হাড় পড়েছিল আর জল যখন উঠছে তখন কে যেন বলছে যে তুই এখানে থাকিস না তুই একটা গাছের ওপর উঠে থাক আর যে ও প্রকৃতিতে ছিল সেখানে শুধুই আলো ছিল ও কোনো ভয়ও করেনি একটা মশাই কামড়ায়নি কি কর এরকম যেরকম সাধারণ মানুষ যেরকম সেই রকমই ছিল আর বৃষ্টি হয়েছে বিশাল বৃষ্টি হয়েছে আমরা তখন ওর বাবাটা কানাটি করছিলাম আমি তো অজ্ঞান আমি তো কিছু বলতে পারিনি আর আমার বাড়িতে তখন লোকজন ভর্তি আমাদের সবাই দেখছে আর কি লোকজন ভর্তি সবাই বলে এ কি এত বর্ষা হচ্ছে ছেলেটা ওর বাড়িতে ছেলেটা আমার ভালো আছে কিনা তার ঠিক নেই ওর নদীর চরে যে পড়ে আছে কাঁকড়ায় খাচ্ছে কি আমার এরকম কথা আর আমি তো তখন তো আর কিছুই বলতে পারিনি সকালবেলা ছেলেটা 10টা-11টার দিকে পাওয়া যায় নিয়ে তো বাড়ি আসলো ভয়ঙ্কর অবস্থা বিশাল এসে আর আমার তো মনে অনেক মানে এই কথা শুনলি কি দেখলি আচ্ছা ছেলেটা যখন গেছিল যে জঙ্গলে ওই পাড়ের জঙ্গলে পীরখালির জঙ্গলে তাই তো পীরখালির জঙ্গলে তো আর আমাদের নদীটার নাম গোমর নদী পীরখালির জঙ্গলে গেছিল গোমর নদী পার হয়ে আর ওই পীরখালির জঙ্গলে বনবিবির মন্দির ছিল আপনি কি বলছেন সেখানে মানুষের হাড় মানুষের হাড়টা ছিল আর কি আচ্ছা ও বলছিল যে এরকম ও এসে দেখেছিল পড়ে আছে আচ্ছা তাহলে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি বিশাল সেই দিনের কথা মানে আমাদের গ্রামের লোকাই জানে আর আমাদের ওই সময় অনেকে ভিডিও করে ভুলতে পারবো না সেই দৃশ্যটা যে তোমার কিছু সাহায্য শোনা পর্ব তো সে কিছু করিনি আর আচ্ছা আমাদের এই দৃশ্যটা খুব ভয়ঙ্কর দৃশ্য সরকারি কোনো সাহায্য আমরা জীবনে পাইনি মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলে গিয়েছিল আর এবার উচ্চ মাধ্যমিক পাশ করে সেগুনেশনে পাশ করে ছেলে আসে আর আমি কলেজে আর ভর্তি করাতে পারিনি ছেলেটা ধরে পয়সা যদি কোনো কিছু হয়ে যায় কোথায় চলে যাবে সেই জন্য
ছেলেটা সে পড়াশুনো খুব ভালো ছিল, ক্রিকেট খেলায় খুব ভালো ছিল। ভয় লাগে। সেকেন্ড ফার্স্ট, ফার্স্ট সেকেন্ড না ফার্স্ট, সারা এক বছর অনেক ব্রেনে ছিল, এইখানে বসেছিল না ওই সমস্যাটা ছিল। মানে এত ভয়ানক পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল। তাও জঙ্গলে ছিল, বৃষ্টি হয়েছে, ওনার গায়ে বৃষ্টি লাগে। ওইরকম একটা ওইরকম ওই ধারে একটা ছিল ছেলে বলে এরকম তাকে রক্ষা জঙ্গলে করে। গিয়েছিল, হ্যাঁ। তার জঙ্গলতে বাড়ি ফিরিয়ে এনে তখন গা পা এরকমই হলো। কিন্তু আমার ছেলে একটা মশা কামড়ে, সেই মা ওকে সেই মা সে রক্ষা করেছিল। আর আমাদের বাড়িতে পুরানো মায়ের থান আছে। আমাদের বাড়িতে থান আছে। তো জঙ্গলে গেলে তো ফিরে আসা সম্ভবই না। আর ও তো সজনাখালি অফিস পারি অনেক দূরে এত চলে ভয়ানক গেছে। জঙ্গলে গেলে আমরা অনেক সারা রাত থাকলে তো আর এই ফিরে আসা নদীর সম্ভব বাঁধ না। দিয়ে, নদীর বাঁধ দিয়ে আর আমরা আবার তার মধ্যে হাত কাটা, হ্যাঁ তার 3টে মধ্যে রকম সেলাই, জঙ্গল মানে এতটা নদীর গেছে, সাঁতার দিয়ে এতটা গেছে। গেছে। 10টা সেলাই হাতে করেছে, 10টা সেলাই করেছে। বাবা, মানে নদীর সাঁতার দিয়ে গেছে, তাও কিছু হয়নি। না জিন্সের জামা প্যান্ট পরবো না। তার দেয়নি ও সেই সেই মা নিয়ে গেছে না। তাও আমরা অনেক কিছু বললাম, খানে আমরা ধর গ্রাম আর অঞ্চলের ওইখানে লোক, বাড়ি অনেক কিছু খেয়ে খানে মানুষের মানে হাড়, জেনেছি, গোড়, মেদিনীপুর থেকে জেনেছি। বিশাল জঙ্গল। তো বলছে যে যেখানে গিয়েছিল ওই জঙ্গলে সবসময় বাঘ থাকে। বলছে যে ওকে ও নিজের ইচ্ছায় যায়নি, ওকে নিয়ে যাওয়া হয়েছিল বলে ও গেছে, ও নিজের ইচ্ছায় যায়। অনেক কাছে গিয়েছি, হ্যাঁ অনেক খান কবিরাজ দেখানো হয়েছে, বলেছে বলছে যে ও নিজের ইচ্ছায় যায়, নিজের ওকে ইচ্ছায় যায়। নিয়েছে। নিজের ইচ্ছা কেউ যায় ওরকম জঙ্গলে? নিয়ে গেছে বলে গেছে, ওর ব্রেনটাকে মানে আপ ডাউন করে দিয়েছে, দিয়ে ওকে ডিঙিয়ে হারায়। আচ্ছা, বিশাল ব্রেন ছিল, স্কুলের মধ্যে খুব ভালো ছাত্র। মাস্টারও খুব ভালো, মাস্টারও খুব ভালো মাস্টার। সব ছেলে যখন আসলে ওই সুভাষবাবু, ওই দিদিমণি সব আমাদের বাড়ি অঞ্জলি ওঠো সব এসেছিল দেখার জন্য। স্কুলের ছেলে মেয়েরা সব খুব ভালোবাসতো। আচ্ছা, তাহলে আমার ওই ছেলে ছিল আমার গর্ব, পড়াশোনার দিক সব দিক থেকে ভালো। ওই ছেলে যেখান থেকে গেছে সেখান থেকে আমাদেরও তেমন, আমরাও ভালো নেই, ওই ছেলে ছেলে করে একদিন ওই ছেলে। তাহলে এখন বিয়ে থাকা দিতে পারেননি? থাকতো না। তাহলে এখন বিয়ে থাকা দিতে পারেননি? না, এখনো তো বিয়ে থাওয়া দিতে পারে আচ্ছা, ভালো। তাহলে ছেলে এখন কোথা থাকে? বম্বে? না, চেন্নাই থাকতো, এখন বাড়ি এখন আসছে। বাড়িতে এসছে। এই ছেলে? হুম। আচ্ছা, এবার বলুন, আপনারা জঙ্গল করতেন তো, জঙ্গলে কি ঘটনা ঘটেছিল? জঙ্গলে এরকম এই বৃহস্পতিবারে বিকেলবেলা, চলে গেছে। বৃহস্পতিবারে বিকেলবেলা চলে গেছি জঙ্গলে, গিয়ে রাত্রি এক জায়গায় কাটাইছি, কাটিয়ে ওখান থেকে নদীতে যখন স্রোত পাল্টে গিয়েছে, মানে মানে উজন আর সুজন হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে মায়াদ্বীপ বলে একটা জায়গায় গিয়েছি। মায়াদ্বীপে গিয়ে দুটো নৌকো, 6 জন লোক, তা সব বলছে যে এইবার জঙ্গলে উঠতে হবে, পালা নিতে হবে। তখন কাঁড়া ধরতে গেলে পালা লাগবে আর কি, পালা কাটতে উঠতে হবে। তা সবাই বলছে তাহলে ওঠা যাক। আর যে ওই একটু ঠাকুরের নামটাম নেয় সে আগে উঠেছে। এবার পরস্পর আমরা বললাম, আমার কাকা নৌকোর ভিতরে ঘুম পড়েছিল, আমি বললাম কাকা সবাই তো জঙ্গলে উঠতেছে, তা তুমি ওঠো এইবার। কাকা উঠলো, উঠে একটু চকি মুখি জল দিল, ফুলি করলো, করে আমাদের সঙ্গে জঙ্গলে ওই 6 জন উঠেছে। উঠে এরকম লাইনে পরপর দাঁড়িয়ে আছে, এরকম পরপর লাইনে দাঁড়িয়ে আছি। এরই মধ্যেই একটা বড় মঠগড়ান, তখন কাঁড়া মারতে গেলে ওই মঠগড়ানের পালা লাগবে। হ্যাঁ, ওই পালা কাটার জন্য কাকা আমার বললো দাঁটা দিত। আমি দাঁটা একটু হাত ছেড়ে দিলাম, দেব ওখানে দাঁড়িয়ে থাকবো, পালা ওখান থেকে কাটিয়ে দেবে, আমরা ওই ফুটন ছাড়াবো, পাতাগুলো ছাড়াবো। এবার ওই কাকা কাটিয়ে দিচ্ছে। এরই মধ্যেই পূর্ব দিকে উঠেছি, পূর্ব দিক থেকে যেন ঝড়ের মতন এসে একদম ঝাঁপতে পড়লো আমার দুজনের ব্যাট দিয়ে একদম ঝাঁপতে পড়েছে। পড়লি সেই যে ঠাকুরের নামটাম নেয় সে প্রথম চড়াইকে লাগিয়ে পড়েছে, ভয় সে হাঁটা করেছে। আর যারা এইসব মানে আমাদের আত্মীয় কুটুম্ব ছিল সব, মানে আমার একটা ভগ্নিপতিও ছিল, ওরা কিন্তু সাহস করে দাঁড়িয়ে আছে। তাও এইবার যেন সব অথভম্ব মেরে গেছে দেখে, ওই কাণ্ড দিকে, বাঘের মূর্তি দিকে। আচ্ছা আচ্ছা। তারপর ওই মূর্তি যখন দেখিয়েছে তখন আমি আর হুতুসে কি করি, হুতুসে ওই পালা আমার হাতে ছিল, পুটুন কাটলাম, ওই পালা নিয়ে বাড়ি দিচ্ছি, কিন্তু বাড়ি দেওয়ার আমার সময় দেয়নি। ও একদম তাড়া মেরে উড়িয়ে নিয়ে গেল, কাকাকে নিয়ে চলে গেল। একদম কোথায় ধরেছিল? ওই মায়াদেবীর বাজরা, একদম মায়াদেবীর বাজরা, 13 কিলো ধরে মায়াদেবী ডাইন বাঁ পারে, ওই মায়াদেবীর বাজরা
ওখানে খুব ডেঞ্জারাস জঙ্গল, আচ্ছা, ওখানে বহু লোক ধরেছে। তা কিভাবে ধরেছিল, মানে কোথায় ধরেছিল, ঘাড়ে ধরেছিল? একদম ছুটি না, আছে, কোথায়? না না ঘাড়ে ধরেছিল, ঘাড়ে ঘাড়ে ধরেছিল, ঘাড়ে। মানে ওই মানুষটাকে টেনে নিয়ে যেতে পারছে? না ও আবার ঘাড়ে ধরলি তখন খুব ছুটিয়ে যায় না, ওদের কাছে কিচ্ছু না, মানে একটা মানুষ ওঠানো কিচ্ছু না? কিচ্ছু না ওদের কাছে। বাঘ যখন মানুষ ধরে তো মানুষ নেলে হয়ে যায়। অত এখানে মানে এখানে একটা বাঘ এসেছিল, তা সেই রকম আমরা মারতে গিয়েছিলাম, তা আমরা দুজন গেছি, সে আরেকজনের ধরে সে আবার ঘাড় মারা দিয়ে ঘাটটার ভেঙে ওই ছুঁয়ে হারা। মানে তাকে নিয়ে যায়নি? না আর মানে আপনার কাকাকে যে নিয়ে গেছিল, তো তখন কাকা কি করছিল, মানে ছটফট করছিল কি, না মরে গেছিল তখন? আর মরে যায় না, শিরাগুলো পুষে সব, তখন আর হুঁশ থাকে মানুষের, হুঁশ নেই, মানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেছে। আর আমরা আর কাড়াতে পারি, আপনারা তখন কি করছিলেন? আমরা তখন ওই হুতুসে সব বড়ুচ্ছি, কিন্তু বাড়ুলি কি হবে, নিয়ে চলে গেছে, নিয়ে হাঁটা করে। তা আপনারা পেছনে পেছনে যান? আমরা এইবার পিছন দিয়ে থেকে দেখছি সেই বাবলিয়ে বলে ওগুলো আর কি মন্ত্রতন্ত্র নেয়, সে দেখি ওই চরে পুড়ে হাতুল বাতুল করতে এরকম মানে ভয়ে? ভয়ে। আচ্ছা, এই যে যারা মন্ত্র বলে তারা আপনাদের সাথে গিয়ে জঙ্গলে কিভাবে তারা মন্ত্রটাকে প্রয়োগ করে সেটাকে একটু ওই বলবেন। প্রথম সবাইকে ডাকে, হুম। ডেকে জঙ্গলের ভিতরে যায়, গিয়ে একটা ওই একটা গাছের গোড়ায় একটা পাতা নেয় আর একটু মাটি নেয়, যেটা করে সেইটি বলতে চাই হ্যাঁ। করেছি, হুম নিয়ে ওইরকম করে হাত দে, এই ঠিক এইভাবে হাত দেবে, হুম। দিয়ে ওই মায়ের নাম নেবে, হ্যাঁ মায়ের নাম নেবে, তো সে কি বলে মনে মনে বলে ও সেই জানে, আচ্ছা। আমরা ওর পাশে সাইডে দাঁড়িয়ে থাকি, আচ্ছা, মায়ের নাম নেওয়ার পরে এবার বলবে যে তোমরা কাজে লাগো। তারপরে আপনারা পেছন পেছন যাননি ওই যে মানে যে না। জঙ্গলে ধরেছিল? না না বেলা আছে, সে জায়গার জঙ্গল দেখলি তোমার মাথা খারাপ হয়ে যাবে, চোখ চলছে না, এত অন্ধকার, মঠগরানের বাগান, মঠগরান, আচ্ছা, হ্যাঁ সেই মঠগরান তারিখল ধরে তারিখল দিনে হাঁটা গেল, হুম। বুঝলেন যাবে কি, আমি তো ছেলে মানুষ, আর যারা ছিল। তারপরে আপনারা কখন মানে ওখান থেকে ফিরেছেন? ওখান থেকে আমরা তখন নৌকোয় উঠে আর কি করবো, কটার তখন সময় নৌকা উঠেছিলেন? ওই চারটের দিকে টিকি ধরেছিল, তারপর ওই চলে গেলি, তারপর ওই সন্ধ্যের দিকে আমরা নৌকো ওই যে জোয়ার লাগলো টান ফিরলো, আমরা সেই সময় ওই টানে আমরা ওই জঙ্গলের ওই নবাকি বলে একটা জায়গা, সরকারি বোট থাকে সেটা, আচ্ছা, ওখানে গেছিলেন? হ্যাঁ ওখানে গিয়েছি, গিয়ে ওদের সঙ্গে বললাম যে কি অবস্থা তোমাদের, আমাদের অবস্থা ভালো না, কান্নাকাটি করছে আমরা তখন, ওরা বলছে আমাদের বোটে এখন। তারপর ওরা সকালে ওই বোট আমাদের নৌকোটা নিয়ে একদম মেন অফিসে নিয়ে গেল, ওই ফার্স্টার অফিস, তারপর কি হলো? এই অভিযান সজনাখালি অফিস। সৈন্যখালী অভিযান। তারপরে ওখানে এসে ওই জাজমেন্টটা দিছিল, কীভাবে ধরেছে, কোথায় ধরেছে, তারপর কার কি ক্ষতি হয়েছে, এসব আমরা বললাম সব, বলার পরে ওরা বলবে যে ঠিক আছে। কোনো সাহায্য করেনি? না আর এমনি যা ধরে নিয়ে গেছিল সেখানে মানে ওরা এসে বলেনি যে খুঁজে দেখি কোথায় বা কি বৃত্তান্ত আছে, ফরেস্টার হ্যাঁ? মাথা খারাপ হয়ে আসেনি? যায়নি, ওরা যায়নি। আর বাড়ির লোকে তখন যখন বাড়ি এলেন তখন তো বাড়ির লোকে আর এত রাস্তায় যাওয়ার সময় এখান থেকে না, একদিন লাগে, সেখানে জাতি জঙ্গলে আচ্ছা। একদিন লাগে, কেউ মানে অনেকটা যায়? দূরে না? অনেক দূরে। আর যখন বাড়ি ফিরে এসেছেন বাড়ির লোকের অবস্থা কি ছিল? বাড়ির লোকের তো যেই এসে বলেছি তখন তো সব উন্মাদ, একদম সব কান্নাকাটি, কি অবস্থা। তখন আমার এই কাকার দুটো ছেলে ছিল আর দুটো মেয়ে, কারো বিয়ে দেওয়া দিতে পারেনি, বিয়ে দেওয়ার আগে ও লোক শুরু করেছে। আর বাড়ির মধ্যে সবথেকে আমি দিয়ে সবথেকে ভালো ওই লোকটা ছিল। হ্যাঁ আচ্ছা, আপনারা যখন জঙ্গলে যান তখন সেবারে কি মাছ কাঁকড়া ধরতে গেছিলেন না কি করতে গেছিলেন? হ্যাঁ কাঁকড়া ধরতে গিয়েছিলাম। কজন ছিলেন আপনারা? আমরা তিনজন, 3 জন ছিলেন। আর একটা নৌকোয় ছিল 3 জন, আমরা দুটো করে নৌকো একসঙ্গে যেতাম। ওটা কোন জঙ্গলে গেছিলেন? ওরা বলে মায়াদেবীর বাজরা। মায়াদি, ওটা কতক্ষণ নৌকায় তাও দাঁড় বেয়ে যেতে হয়? তা এখান থেকে একদিন লাগে। পুরো একদিন লাগে। এবারে আপনারা যেভাবে প্রস্তুতি নিয়ে বার হন, সাথে কি থাকে, কিভাবে কি করেন, সেগুলো একটু শুনতে চাই। হ্যাঁ খেলো। তখন ওই কাঁকড়া ধরে মোটামুটি বিক্রি টিক্রি করে তখন ওই ধান টান কিনে আমরা ওই সংসার খাতাম আর কি।
কিন্তু বাড়ির থেকে বেরোনোর সময় কি করেছে? ও বাড়ির সময় বেরিয়ে আমাদের ওই বাড়ি একটা ঠাকুর ঘর আছে, ওখানে ওই সিনি স্ল্যাপ করে ওখানে খাওয়া টাওয়া দিয়ে ওখানে সবাইকে ভুলে ওই চলে যায়। আর বাড়ির লোক তখন কি অবস্থায় থাকে? বাড়ির লোক তখন জানে যে জঙ্গলে গিয়েছে, তারা ভালো থাক এইটাই চাইতো বাড়ির লোক। হ্যাঁ, আর বাড়ির লোকে কি মানে আমি শুনেছি কি যে বসার জায়গা দিতে নেই, সিঁদুর না ওগুলো আছে, হ্যাঁ ওগুলো আগের লোক করতো। ওই মায়েরা ওরা সিঁদুর পরবে না, যারা স্বামী জঙ্গলে যাবে ওই কদিন সিঁদুর পরবে না, ওই আলো শার্ট না সেটা মধু কাটতে গিয়ে যখন ওগুলো ওই মধু কাটতে গেলে বিরাট বাসা ছিল। আমার ঠাকুরদা বাবা মধু কাটতে যেত, বিশাল বাসা। কি করে তখন স্ত্রীরা বলুন? ওই ঘরের দরজা দেবে না, তারপরে এই ঝাটফাট দেবে না, ঘর পরিষ্কার করবে না, ঘরের দরজা লাগাবে না, এইভাবে থাকবে। আচ্ছা, এইগুলো নিয়ম মেনে চলতো। হ্যাঁ, আগের ঘর সব আগের সব নিয়ম আছে। আচ্ছা, আমাদের বাড়িতে কেউ মধু টধু কাটতে যায়। হ্যাঁ, এটা মধু কাটতে গেলে তখন এরকম করে, তাই তো? আমার বাবা সাধন করে যেত, নৌকো সাজন করে নৌকো সাধন করে 9-10 করে লোক নিয়ে ওই সাধন করে যেত। মধু সাজন করে সেগুলো কেমন হবে সেটাকে বলুন। সাধন বলতে প্রত্যেকের 2000 3000 করে টাকা সব দাদন নিত। আচ্ছা, দাদন নিয়ে তাদের বাড়ির বাচ্চা কাচ্চার ওই চাল ডাল কিনে দিয়ে ওই ওই জঙ্গলে চলে যেত। হুম, আর মধু কেটে এলে তারা মধু দিয়ে ওই টাকা শোধ করত। আচ্ছা। মধু কেটে ওই টাকা শোধ করত। মধু কাটতে গেলে তখন কতজন যেত ওনারা সব? ওই 9 জন 10 জন 8 জন 7 জন। হুম, আমাদের বাবা সাই চালিয়েছে অনেকদিন, আমার ঠাকুরদা চালাইতো, তারপর বাবা চালিয়েছে। আমাদের ওই পূর্বপুরুষ তো ওইটা ছিল। আচ্ছা। আর জঙ্গলে কি রান্না করা হতো? হ্যাঁ, উনুন নিয়ে যেত না গ্যাস নিয়ে যেত? না ছিল তখন উনুন কাঠের রান্না হতো। কাঠের রান্না। জঙ্গল থেকে কি কিভাবে? জঙ্গলতে শুকনো কাঠ ভাঙতো, কাঁচা গাছ কাটতাম, ওই শুকনো ডাল গাছের, ওই বান গাছের ডাল কি যে কোনো শুকনো ওই গরম গাছের শুকনো ডাল পাওয়া যায়, ওই সব কাটিয়ে ওই জ্বালানি করে ওই রান্না করে খেত। আর সবজি ফবজি কোথায় পেত? ও সবাই বাড়িতে নিয়ে যেত, বাড়িতে বাজার করে। বাড়িতে সব বাজার টাজার করে নিয়ে যেত। হুম, আমরা উঠে ওই পূর্ব দিকে দাঁড়িয়ে আছি, পূর্ব দিকে তাকিয়ে, হুম, আর ওই দাঁটা নিয়ে যখন ডাল কাটছে তখন মনে হচ্ছে চিলির মতন ওপর দিয়ে উড়ে আসলো। সে দৃশ্য যে কি দৃশ্য, সেই উড়ে এসে ধরলো, ধরে ওইবার চিলির মতন নেবে ডাল, মানে তা বলার সময় দেয়নি। বা ও আমরা যে ধরে পা ধরে টানবো, আমাদের সে সময় দেয়নি। আচ্ছা, বাঘটা কি বাঘ ছিল, ছেলে বাঘ না মেয়ে বাঘ? না মদ্দা বাঘ ছিল। কত বড় বাঘটা ছিল? ও বাঘ বিশাল বড় বাঘ, মাথাটা দিকে মানে এইরকম, মাথা দিকে তো আমার বিশাল বড় মাথা। তেমনি সমস্যা। আচ্ছা, আপনারা এরা বড়, এখন বাঘ ছোট ছোট। বাঘটা কত বড় তাও ছিল? বাঘটা অন্তত কমপক্ষে 7-8 ফুট লম্বা ছিল। 7-8 ফুট না? 5 ফুট 6 ফুট 7, হ্যাঁ 7 ফুট। ভয়ানক তো। বিশাল বড় বাঘ। আর ওই বাঘ যদি আর মানুষ, ওই ওই বাদরায় ওই যে মায়াদ্বীপ বলে ওই জায়গাটা, হুম, ওই জায়গার বাঘগুলো ওই রাম ডেঞ্জারাস। মায়াদ্বীপের বাঘ, মায়াদ্বীপের বাদরা বলে ওটা। বাজরা। হ্যাঁ, নদীর কুল সেইটা বলে বাদরা। হুম, ওদিকের বাঘ কি আবার কালা হয়? মানুষের মধ্যে যেমন কালা মালা সব আছে। তাহলে এই যে বাঘের সাথে যখন হচ্ছে কিনা আক্রমণ করলো কাকাকে, তখন আপনার সাথে যে বাঘের ওই সময়টার মধ্যে আপনার যে আঘাতগুলো লেগেছিল সেইগুলো একটু আমার তো আর আমি তো আর মানুষই, তো জ্ঞান থাকে কি কি আমার জ্ঞান ছিল না আমার একদম। তাহলে দেখান কোথায় কোথায় আঘাতটা লেগেছে। এই পা এই নখ লেগেছিল, বাঘের? আর এই আঁচড় দিয়েছিল এখানে, ওই 2 পা ছিটকিয়ে ওই লেগেছিল একটু। তারপর ওই পরে দেখা যাচ্ছে যত বয়স হয়ে যাচ্ছে তত ওই সাদাই যাচ্ছে। আমাদের বংশে কোনো সেতুর রোগ নেই, কিন্তু আচ্ছা, আমাদের বংশে কারো সেতুর রোগ নেই, কিন্তু আমার এই বাঘে ধরার পর থেকে এই হুম, ভয়ঙ্কর ঘটনা। বন্ধুরা, যদিও এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড একটু সাউন্ড আছে, ওদিকে মাইক বাজছে। তখন জঙ্গলের কথা, বাঘটা মারার কথা বললে আবার কোনো অসুবিধা হবে না। কোনো কিছু অসুবিধা হবে না। সেই বাঘটা পাড়ি এসেছিল, হ্যাঁ, পার এসে এই সাইডে গিয়েছিল, হুম, গিয়ে ওই সরাই পৌষ মাসের দিন তো
ধান কাটছিল, সকালে গিয়ে ধান কাটছিল, সেখানে দুটো লোক ক্ষতি করেছে। করে ওইবার ওখান থেকে বেরিয়ে ওই খালি বাগান ছিল তখন, ওখান থেকে হেঁটে আমাদের এই ধারে একজন ওই এই বাণীখালীর মধ্যে একটা বাড়ি ছিল, বাড়ির মধ্যে একটা ছোট ঘর ছিল এরকম দুচালা, ও সোজাসুজি ওই ঘরে গিয়ে ঢুকলো। ঘরে গিয়ে ঢুকলি তখন চারদিকে তো লোক চাকাত যাচ্ছে। এইবার একজন বলছে যে ও আমি বাড়ি মার, বাড়ি আমি মারি ফেললো, সে খুব শক্তিশালী। তা আমরা বলছি, আমরা তখন ওর সঙ্গে আসি, সাইডে আসি, তাড়াতাড়ি শোন মারবো। তো ও বলছে না আমি বাড়ি মারবো। আমি বললাম দেখো তুমি বিরাট বাঘের সঙ্গে দিতে পারবা না। এই বলতে 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 সেই বাঘ হঠাৎ সেই ঘরের ভিতর ছিল, কুঁড়ির ভিতরে, ওখান থেকে লাফিয়ে এসে এরকম রাস্তা ডেমিয়ে এসে সেই লোকের আক্রমণ করে একদম ফেলে দিয়েছে। হ্যাঁ মানে ও বাড়িয়ে মারতে গিয়ে নিজেই হ্যাঁ নিজে আঘাত হয়ে গেছে। সে তো মুখটু এরকম এখন বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ, তার বহু টাকা পয়সা দিয়ে পার্টির থেকে টাকা পয়সা দিয়ে সরকার থেকে ওর বাঁচিয়েছিল তখন, লোকটা এখন বেঁচে আছে। এখন ভালো কথা বলে, তার ঘাড় এনে বেরিয়ে ওই আক্রমণ করেছিল। তারপর ওখান থেকে পাড়িয়ে যায়, খারাপ একটু ওই গুলি টুলি করেছিল, বন্দুক টন্দুক আইনে, সে বাঘের গায়ে তা লাগেনি। বাঘ তখন ওই ওখান থেকে ওই ধান বাগান দিয়ে ঘুরে আসে আবার এই ধারে ধান বাগান দিয়ে এই খাল পাড়িয়ে আবার এদিক চলে যায়, এদিক চলে যায় পিছন দিকে, ওই যেদিক থেকে এসেছিল সেই দিকে আবার চলে গেল। গিয়ে লালন বাবু বলে একটা ভদ্রলোক, ও বন্দুক টন্দুক ছিল তখন, মারা গেছে অনেকদিন আগে। তা সেই লোক বন্দুক টন্দুক আইনে সেই গুলি করে মারল, বাঘটাকে গুলি করে মারল। খুব ডেঞ্জারাস বাঘ। এটা কত বছর আগে তাও? অন্তত 20-25 বছর আগে। 20-25 বছর আগে। আর আপনার কাকার সাথে যে ঘটনা ঘটেছিল ওটা কত বছর আগে? এটা ওইরকম 10-15 বছর আগে। 15 বছর হয়ে যাবে। তাহলে কাকা ভাইপো একসাথে গিয়েছিল, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। সুন্দরবনের বাঘ আর মানুষের যে সম্পর্ক সুন্দরবন জঙ্গলে, এটা একটা অন্যতম সম্পর্ক দেখতে পেলাম। চিলের মতো উড়ে এসে কাকাকে তুলে নিয়ে গিয়েছিল, সঙ্গীরা সমস্ত দিকে ছিন্নভিন্ন হয়ে গেছিল, আঘাত লেগেছে কাকুর, আর সেইভাবে পরিস্থিতি এইভাবেই হয়েছে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের, কাকিমাকেও ধন্যবাদ, সকলকে ধন্যবাদ দিই। এই সুন্দরবনের সমস্ত বিষয়কে জানতে পারছেন, সাথে থাকুন, সঙ্গে থাকুন।